দেশে রেকর্ড ছাড়ালো আমদানি ব্যয়, চাহিদা বাড়াই কারণ বলছেন ব্যবসায়ী। আড়ালে অর্থ পাচারের আশঙ্কা অর্থনীতিবিদদের। জ্বালানির দাম বাড়ার প্রভাব কৃষিতেও, বেকায়দায় ডিজেলের সেচ নির্ভর কৃষক। হেক্টর প্রতি ব্যয় বেড়েছে 750 টাকা। বিভিন্ন আন্তজেলা বাসে নেই ভাড়ার তালিকা, বেশি টাকা নেওয়ার অভিযোগ যাত্রীদের। দেরিতে হলেও মাঠে নামছে প্রশাসন। এবং দোহারে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বাড়বে কর্মসংস্থান। পর্যটন কেন্দ্র হবে মৈনটঘাট, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। করোনার ধকল কাটিয়ে আর্থ সামাজিক পরিবেশ স্বাভাবিক হওয়ায় বাড়ছে দেশের আমদানি। এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আমদানি ব্যয়। করোনা পরবর্তী চাহিদা বাড়ার কারণেই এই ব্যয় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। অর্থনৈতিকভাবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আমদানি ব্যয়ের আড়ালে অর্থ পাচারের আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাওয়া লেগেছে আমদানির পালে, বাড়ছে ডলারের চাহিদা ও দাম। এমন অবস্থায় বৈদেশিক রিজার্ভ থেকে ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে অন্তত 130 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছরে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 47.56%। শুধু সেপ্টেম্বরে আমদানি ব্যয় দাঁড়ায় 700 কোটি ডলার বা 60,000 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 50% বেশি এবং দেশের ইতিহাসে রেকর্ড। ব্যবসায়ীরা বলছেন, টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে আনার ফলে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় এবং গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই আমদানি বাড়ছে। যেহেতু মানুষের চাহিদা তো ছিলই, এবং নতুন করে যখন নাকি স্বাভাবিক অবস্থায় এসেছে, মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছে, তো স্বাভাবিক মানুষ শপিং করা শুরু করেছে। দেশে তো আসলে র মেটেরিয়ালস বলতে গেলে কি আছে, চামড়া আর পাট, এছাড়াও তো আসলে সেরকম র মেটেরিয়ালস কিছু নাই। তো আমাদের যেটা কাঁচামাল, সেই কাঁচামালটাও তো আমাদের ইম্পোর্ট করতে হয়। প্লাস এসব জিনিসগুলো ধরেন আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো তো আমাদের ইম্পোর্ট করতেই হচ্ছে। দেশে আমদানি পরিমাণ বৃদ্ধি বা ব্যয়ের রেকর্ডকে সার্বিকভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এর বিপরীতে অর্থ পাচারের আশঙ্কাও করছেন তারা। অর্থনীতিতে এখন একটা কনফিডেন্স ফিরে আসছে, তো সবকিছু মিলে এটি একটি ভালো, আমি মনে করি যে একটা ইতিবাচক ইন্ডিকেটর আমাদের ইম্পোর্ট ব্যয় বেড়ে যাওয়া। এখন যেহেতু মানুষ আবার বাইরে যাওয়া শুরু করেছে, টাকা পাচারও বাড়বে, টাকার ব্যবহারটাও বাড়বে। সেটা ছাড়াও এটার প্রভাবে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে। বাড়তি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভের ওপর চাপ কমাতে রপ্তানির পাশাপাশি রেমিটেন্স বাড়ানোর দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডিজেলের দাম বাড়ায় শুধু যাতায়াতেই নয়, কৃষিতেও পড়েছে প্রভাব। এতে ডিজেল চালিত সেচ নির্ভর কৃষকরা এখন বেকায়দায়। বড় মৌসুমে কুড়িগ্রামের কৃষকদের ঘাড়ে চেপে বসেছে হেক্টর প্রতি বাড়তি 750 টাকার হিসাব। তবে কৃষি বিভাগ বলছে, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি ব্যবহারে কমে আসবে উৎপাদন ব্যয়। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। সেচ দিয়ে চলছে আলুর আবাদ। আমন কাটামারায় শেষ হলেই সেচ নির্ভর বোরো আবাদে নামবেন কুড়িগ্রামের কৃষকরা। সেজন্য ইতিমধ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। জেলায় সেচ নির্ভর বোরো আবাদের আওতায় জমির পরিমাণ 1,15,000 হেক্টরের বেশি, যার মধ্যে 58,000 হেক্টর জমিতে আবাদ হয় ডিজেল চালিত সেচ দিয়ে, আর 38,000 হেক্টরের বেশি জমিতে ব্যবহার হয় শ্যালো টিউবওয়েল। কৃষকরা জানান, পুরো মৌসুমে বোরোর জমিতে 35 বার সেচ দিতে হয়। এতে কমপক্ষে 50 লিটার ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু ডিজেল তেলের মূল্য বৃদ্ধিতে হেক্টর প্রতি বাড়তি খরচ হবে 750 টাকা। সেই হিসাবে জেলার পুরো আবাদে শুধু তেলের বাড়তি খরচ দাঁড়াবে প্রায় 4 কোটি টাকা। আলু আবাদ করবেছি, তারপরে করবো বোরো, এর দুইটাতে আমার পানি দেওয়া লাগে। ডিজেলের দাম তো অনেক বাড়ি গেছে, এখন 300-400 টাকা এখন বাড়ছে খরচ। হুট করে তেলের দামটা বাড়ি গেল, এখন তো এই ধাক্কা সামাল দেবো, আর কিভাবে সামলাবো। তবে বাড়তি ব্যয় এড়াতে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি প্রয়োগ করলে উৎপাদন ব্যয় কমে আসবে বলে জানায় কৃষি বিভাগ। ভিজানো এবং শুকানো পদ্ধতি, এই পদ্ধতির ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে
এই পদ্ধতির ফলে কৃষকের সেচের পরিমাণ কমে যাবে এবং এর ফলে ডিজেলের ব্যবহার কমে যাবে এবং আমরা মনে করতেছি ডিজেলের দাম বৃদ্ধির ফলে যতটুকু খরচ বাড়বে এই পদ্ধতি ব্যবহারের ফলে সেই খরচটা মিনিমাইজ হবে। জেলায় ডিজেল চালিত সেচ যন্ত্র ব্যবহারে বোরো আবাদ করেন প্রায় 2 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সময় সংবাদ, কুড়িগ্রাম। 56তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মুহূর্তে সেখানে আছে রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 55 বছর পেরিয়ে 56 বছরে পা রেখেছে, সেই উপলক্ষে কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এখানে রয়েছেন ডক্টর শিরিন আক্তার উপাচার্য এবং এখানে বিভিন্ন বিভাগের আপনি হয়তো চট্টগ্রামে যে শহীদ মিনার রয়েছে, বুদ্ধিজীবী চত্বর রয়েছে, সেই বুদ্ধিজীবী চত্বর থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয় এবং এটি কিছুক্ষণ পরে কিন্তু যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটি শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি 1966 সালে 7জন শিক্ষক, 4টি বিভাগ এবং 200 শিক্ষার্থী নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। এখন হাঁটি হাঁটি পা করে এখন এই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকের সংখ্যা 900 এবং প্রায় 28,000 শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ে এবং 48টি বিভাগ রয়েছে, 9টি অনুষদ এবং 6টি ইনস্টিটিউট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় পরিষদ আপনি হয়তো জানেন চট্টগ্রাম সারা দেশের যে ঢাকার পরে যে বিশ্ববিদ্যালয় কি বলা হয় সেটা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি প্রাকৃতিক পরিবেশে এবং এখানে যে শাটল ট্রেন রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের কাছে এবং শিক্ষার্থীদের কাছে প্রিয় একটি জায়গা হচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি এখানে আসবেন এবং সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তিনি থাকবেন। তিনি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিল। আপনি হয়তো জানেন যে এখানে যে পিছনে যে র্যালিতে শত শত নতুন এবং পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয় এবং র্যালিতে তারা এখানে তারা যে অতীতে যে স্মৃতিচারণ করছেন এবং যে বিশ্ববিদ্যালয় যে আগামীতে কীভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে, বিশ্ববিদ্যালয়ের সংকট, সেই বিষয়গুলো তারা এখানে বলছেন। আপনি হয়তো জানেন যে এখানে বিশ্ববিদ্যালয় বর্তমানে কিন্তু প্রায় 28,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে এবং যে পুরাতন শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষক শিক্ষার্থীরা সবাই কিন্তু আজকে এই যে বর্ণাঢ্য এর র্যালিতে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়কে সামনে নিয়ে কীভাবে নিয়ে যায়, শিক্ষার মান কীভাবে উন্নত করা যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুল আলমও তিনি এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ পরে কিন্তু যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এই যে র্যালিটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু যে শহীদ মিনার রয়েছে যে যার মূল অনুষ্ঠানের স্থান রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য যে র্যালি বের করা হয়েছে সে র্যালির সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। অন্য প্রসঙ্গ, বাধ্যবাধকতা থাকলেও বরিশালের আন্তজেলা রুটের বাসে লাগানো হচ্ছে না ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে বাস মালিকরা। জনসাধারণের এমন ভোগান্তি লাঘবে দেরিতে হলেও মাঠে নেমেছে প্রশাসন। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। নিয়ম অনুযায়ী প্রতিটি বাস এবং কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা, কিন্তু সেই নিয়ম মানার বালাই নেই বরিশালের আন্তজেলা রুটের বাস সার্ভিসে। কন্ডাক্টররা যে ভাড়া দাবি করে তাই পরিশোধ করতে হয় যাত্রীদের। জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার যতটুকু ভাড়া বাড়ানোর অনুমতি দিয়েছে তার চেয়েও বেশি ভাড়া আদায়ের অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে। ভাড়া কত? 50 টাকা। আমাকে 50 টাকা ষাট দেখাইবেন, আমি 50 টাকা দেবো। সবাই দেবে 60 মতো। আমার দেখায় নাই, তালিকা কখনো প্রকাশও করে নাই, আমাদের কাছে বলেন। আমাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেয়, যেটা আমাদের পক্ষে বিয়ার করা আসলেই খুব কষ্টকর। চালকরা বলছেন মালিকরা সরবরাহ না করায় ভাড়ার তালিকা টাঙানো হয়নি বাসে। পাই কিন্তু তারা আমাকে দেয় না, আমি শ্বাস খেতে সেই জন্য আমি পাইনি। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় নগরের বিভিন্ন বাস স্ট্যান্ডে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি যে নতুন যে ভাড়ার তালিকা নতুন যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ভাড়াটা নেওয়া হইতেছে কিনা। এখানে দৃশ্যমস্থানে কোনো চার্ট নেই, সেক্ষেত্রে তারা তাদের ইচ্ছে মতো ভাড়াটা নিচ্ছিল। কয়েকটি গাড়িতে তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এরকম কয়েকটি কেস পেয়েছি। আমাদের এই অভিযানের
ভাড়া অব্যাহত থাকবে। বরিশালের আন্তজেলা রুটের 13টি বাসে এ সময় ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে 5টি বাসকে 10,000 টাকা জরিমানা করেন। এছাড়া 4টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। শফিক মুন্সি, সময় সংবাদ, বরিশাল। ঢাকা দোহারের মৈনট ঘাটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয়দের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশ বিদেশে পর্যটন কেন্দ্র হিসেবে মৈনট ঘাটের পরিচিতি বাড়াবে। বুধবার দোহার উপজেলায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে একথা বলেন সালমান এফ রহমান। প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ঢাকার দোহার উপজেলা। প্রতিবছর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় দোহারকে বাঁচাতে মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মায় ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ করতে 2018 সালে প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। বুধবার সকালে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কয়েক ঘন্টা পরিদর্শন শেষে জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। তবে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রকল্প শেষ করতে লাগবে আরও অন্তত 2 বছর। নতুনভাবে করা হচ্ছে। এটাতে যে সুবিধাটা হচ্ছে, আমাদের পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হলে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে দোহারে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। এছাড়া পদ্মার বুকে চর আমিরাবাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, দোহার। আন্তর্জাতিক বাজারে দাম না কমলে দেশেও ভোজ্য তেল, পেঁয়াজ ও ডাল সহ বিভিন্ন পণ্যের দাম কমানো সম্ভব নয়, একথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কদিন আগেও যেখানে বোতলজাত সয়াবিন তেল কিনা যেত 153 টাকায়, গ্রাম কিংবা শহর সর্বত্রই বর্তমানে সেটির দাম 160 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম 760 টাকা রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম সরকার কেজি প্রতি 75 টাকায় নির্ধারণ করলেও বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকায়। সরকারি তথ্যমতে গত কয়েকদিনে পেঁয়াজ ও মসুর ডালের দাম সামান্য কমলেও এখনও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দাম না কমলে দেশেও পণ্যের দাম কমানো সম্ভব নয়। আমাদের অধীনে যে কয়টা আছে, যেমন তেল, যেমন চিনি এবং পেঁয়াজ, ডাল বাইরে থেকে কিনতে হয় আমাদের। যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? তবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে না দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রতি কেজির মূল্য 40 টাকায় নেমে আসবে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও 1-1.5 মাসের মাথায় গিয়ে আবার 40 টাকায় চলে আসবে। আমাদের নিজস্ব প্রোডাক্টটা উঠে গেলে পরে না বাড়ারই কথা। ইম্পোর্টটা যদি ঠিক থাকে, ভারত যদি হঠাৎ করে বন্ধ না করে দেয়। বুধবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলেও ইউরোপের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এতে কমতির দিকে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে দাম কমেছে প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত। সে খবর জানাতে এই মুহূর্তে স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ ইমা। আপনি যেমনটা বলছিলেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যদি আপনাকে বলি, গত সপ্তাহে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি 2-4 ট্রাক বা 5 ট্রাক আমদানি হলো। চলতি সপ্তাহে কিন্তু আমদানি সেটা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 30 ট্রাক, এমনকি 40 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।
তো আমি আমদানিকারকদের সাথে কথা বলে যেটা জানলাম যে আমদানিকারকরা যেমনটা বলছেন যে ঠিক এই মুহূর্তে নাসিক, পাটনা, ইন্দ্র এবং মহারাষ্ট্রর যে ব্যাপক হারে যেখানে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে সেখানে নতুন নতুন পেঁয়াজ কিন্তু বিভিন্ন আড়তে কিন্তু বা বিভিন্ন প্রদেশে কিন্তু উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। আর নতুন পেঁয়াজ ওঠার কারণে মূলত পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। তো আমদানিকারকরা যেমনটা বলছেন যে আমদানি বাড়ার কারণে পেঁয়াজের দামটাও কিন্তু অনেকাংশে কমে গেছে এমনটাই বলেছেন। তো আমরা গত সপ্তাহে আমরা যেটা দেখেছিলাম এখানে পেঁয়াজের কেজি 38 থেকে 40 টাকা, সেই পেঁয়াজটা গতকালকেই বিক্রি হয়েছে এখানে 28 থেকে 30 টাকা বা 32 টাকা পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে। তো ব্যবসায়ীরা আর একটা কথা বলছেন যে যেহেতু তাদের পর্যাপ্ত এলসি করা আছে, আইপি অনুমোদন যেহেতু সরকার দিয়েছে, সেহেতু পেঁয়াজের আমদানি বাড়ছে, হয়তো আমদানি বাড়লে দামটা কমে আসবে। তারা একটা কথা বলছেন যে বিষয়টা হচ্ছে যে এমপি যেটা মহারাষ্ট্র, যেটা এই সময় একটা মাস কিন্তু ব্যাপক হারে তারা পেঁয়াজ আমদানি করে থাকে, ওখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয়, যে আমদানি একটা মাসে পেঁয়াজগুলি ভারত এবং বহির্বিশ্ব তারা রপ্তানি করে থাকে। তো এভাবে যদি পেঁয়াজের সরবরাহ থাকে সেক্ষেত্রে পেঁয়াজ বাড়ার দাম যে বাড়বে সেটা কিন্তু আশঙ্কা নয়, এমনটা তারা জানিয়েছেন। ইতিমধ্যে পেঁয়াজের এখানে যদি বলি, এই আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেঁয়াজের একটা মুকাম বলা যেতে পারে। কিছুক্ষণ পর কিন্তু এই জায়গাটায় কিন্তু ক্রেতাদের মুখরিত হয়ে ওঠে। এই জায়গাতে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পাইকাররা আসেন পেঁয়াজ কিনবার জন্য। আমি যেমন আজকেও বিভিন্ন আড়তে ঘুরে দেখেছি, আড়তে কিন্তু পেঁয়াজের ক্রেতারা আসছেন, দাম কমার কারণে তারা পেঁয়াজ কিনছেন, তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি। আমি কথা বলেছিলাম কয়েকজন ক্রেতার সাথে, কথা বলেছিলাম পাইকারের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে পেঁয়াজের যে দামটা বা পেঁয়াজের যে সরবরাহ, পেঁয়াজের গুণগত মান যদি এইভাবে থাকে তাহলে হয়তো তারাও লাভবান হবেন। তো হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের আমদানি দাম নিয়ে এতটুকুই ছিল আমার কাছে। ইমা, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দেখছেন এ সময়ের বাণিজ্য। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নীলফামারীর সৈয়দপুরের 5 শতাধিক ঝুট শিল্প প্রতিষ্ঠান। এবার শীত মৌসুমে ভালো ব্যবসার আশা সংশ্লিষ্টদের। শীত বস্ত্রের মজুদ গড়তে ব্যস্ত গার্মেন্টস মালিক ও শ্রমিকরা। রফতানির অর্ডার পেলে ভারত, নেপাল ও ভুটানে পাঠানো হবে এসব শীতবস্ত্র। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর শুধু উত্তর জনপদেই নয়, দেশের ঝুট কাপড় দিয়ে তৈরি শীতবস্ত্রের অন্যতম বাজার। এখানে রয়েছে 5 শতাধিক ঝুট কাপড় দিয়ে তৈরি ক্ষুদ্র মাঝারি গার্মেন্টস শিল্প কারখানা। শীত মৌসুমকে কেন্দ্র করে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে ট্রাউজার, হাফ প্যান্ট, টি শার্ট, জ্যাকেট ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাক। বর্তমানে শীতবস্ত্র, জ্যাকেট ও শিশুদের পণ্য ছাড়া বাকি সব পণ্যই রপ্তানি হচ্ছে বিদেশে। শীতের মৌসুমের কাজ অনেক ভালো পাচ্ছি। তো এই রকম কাজ যদি আমরা 12 মাসে পাই তো আমাদের অনেক ভালো হবে। আমাদের যে পর্যাপ্ত পরিমাণে মাল আছে, আলহামদুলিল্লাহ ব্যবসা আমরা ভালো করতে পারবো। ছোট বাচ্চাদের জ্যাকেট, মেয়েদের লেডিস কোট, বড়দের জ্যাকেট, শীতের ছোট ছোট বাচ্চাদের পোশাক, শীতের পোশাক, বিভিন্ন ধরনের পোশাক আর কি। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দেশীয় বাজারের পাশাপাশি চাহিদা বাড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। হাফ প্যান্ট, ট্রাউজার, গেঞ্জি যেটা আমরা জুট কাপড় দিয়ে তৈরি করে ইন্ডিয়াতে আমরা যে এক্সপোর্ট করি সেটা কিন্তু আমরা এখনো করতেছি। এর পাশাপাশি সৈয়দপুর থেকে আমরা মাথার ক্যাপও কিন্তু আমরা প্রচুর এক্সপোর্ট করতেছি। সৈয়দপুরের তৈরি ঝুট কাপড় গার্মেন্টসের পণ্য ট্রাউজার, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, ক্যাপ দীর্ঘ প্রায় 12 বছর ধরে ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছে। এসব গার্মেন্টস কারখানায় প্রায় 10,000 শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নীলফামারী। নীলফামারীর সৈয়দপুরে তৈরি হচ্ছে মেশিনারিজের খুচরা যন্ত্রাংশ, কিন্তু সরকারি বা বেসরকারি সহযোগিতা না থাকায় নিজস্ব ব্র্যান্ডের নাম দিতে পারছেন না কারখানা মালিকরা, যার জন্য এসব যন্ত্রপাতিকে বলা হচ্ছে নকল। বিস্তারিত জানাতে বিসিক শিল্পনগরীতে আছেন সহকর্মী সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ ইমা। বাংলাদেশের ঝিঞ্জিরা বরে খ্যাত নীলফামারী সৈয়দপুর, এখানে প্রায় 3 শতাধিক হালকা মেশিনারিজ লেদ কারখানা সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব লেদ কারখানায় বিভিন্ন উন্নত দেশ থেকে আমদানিকৃত সকল প্রকার ভারী হালকা মেশিনারিজের খুচরা যন্ত্রাংশ তৈরি করা হয়। সকল প্রকার যানবাহন, ভারী বা হালকা যানবাহন, কৃষিকাজের ব্যবহার্য বিভিন্ন প্রকার যন্ত্রাংশ এখানে তৈরি হচ্ছে। এছাড়া আপনারা শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের সর্ববৃহৎ
রেলওয়ে কারখানা সৈয়দপুর, সেই রেলওয়ে কারখানায় যে বগি সংস্কার করা হয়, সেই বগি সংস্কারেরও যন্ত্রাংশ এইসব লেদ কারখানায় তৈরি করা হয়ে থাকে। এছাড়া আপনারা অটো আটা ময়দা মিলের যে বড় বড় রোলারগুলো আছে সেইগুলো সৈয়দপুরে তৈরি করা হচ্ছে এবং এইসব বিভিন্ন মালামাল অতি অল্প দামে এখান থেকে যারা তৈরি করে এখানে খরচও কম পড়ে, যার ফলে সারা বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন এইসব খুচরা যন্ত্রাংশ কিনতে অনেকেই সৈয়দপুরে আসে, কারণ এখানে স্বল্প মূল্যে এসব খুচরা যন্ত্রাংশ তৈরি করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে যে জিনিসগুলো তৈরি হয় সেটার অন্যতম হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে যেসব ছোট খুচরা মেশিনারি আসে, স্বল্প দামে আমদানি হয়, সেগুলোর হুবহু করে এখানে তৈরি করা হয়। এদের সাথে কথা বললাম, তারা বলছে যে লেদ কারখানার মালিকরা বলছে যে আমরা এখানে বিদেশি মালের হুবহু তৈরি করি, কিন্তু আমাদেরকে বলা হয় যে এগুলো নকল তৈরি করা হচ্ছে। আসলে এইগুলো এখানে তৈরি করা হয় এখানকার অভিজ্ঞ কারিগর আছে বলেই তারা এগুলো দেখে হুবহু তৈরি করতে পারে। এই ছিল আমার কাছে নীলফামারী সৈয়দপুর থেকে লেদ কারখানা নিয়ে সর্বশেষ। নীলফামারীর বেসিক শিল্পনগরী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাকির হোসেন বাদল। শীতের বিভিন্ন সবজিতে ভরপুর সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজার। এখানকার টাটকা সবজি কিনতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে বলে জানান ক্রেতারা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোর থেকে সবজি কেনা বেচায় জমজমাট সিরাজগঞ্জের সবচেয়ে বড় এই পাইকারি বাজার। এখানে মিলছে ফুলকপি, সিম, পেঁপে, লাউ ও পটল সহ নানা ধরনের শীতকালীন সবজি। দূর দূরান্ত থেকে আসা পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। সরবরাহ ভালো থাকায় দাম ও ক্রয় ক্ষমতার নাগালেই রয়েছে, এতে সন্তুষ্ট ক্রেতারা। শীতকালীন সবজির সরবরাহ প্রচুর আছে এবার। আর আপনার আমাদের সিরাজগঞ্জে যে লোকাল সবজিগুলো আছে এগুলো আস্তে আস্তে সরবরাহ শুরু হয়েছে। বেগুনের দামও কম, পটলের দামও কম, মোটামুটি সবকিছুই মানে কমে গেছে আর কি। আদার দাম 55, আলু 20 টাকা আর 18 টাকা, পেঁয়াজ আপনার 57-58। বাজারের দাম একটু কমে গেছে, কিন্তু আমদানি আরো হলে গাড়ি আরো কমবে। প্রতিদিন এই বাজারে প্রায় 100টি দোকানে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মুন্সিগঞ্জে বাণিজ্যিকভাবে বায়োফ্লকে মাছ চাষে সাফল্য পেয়েছেন বুয়েট থেকে পাশ করা রাশেদুল। তার ঘেরে রয়েছে নানা প্রজাতির মাছ। এই মাছ বিক্রি করে এখন স্বাবলম্বী তিনি। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। বুয়েট থেকে পাশ করে বন্ধু মেরিন ইঞ্জিনিয়ার রায়হান শাওনকে সাথে নিয়ে 1 বছর আগে মুন্সিগঞ্জ শহরতলির চম্পাতলা গ্রামে বায়োফ্লকে মাছ চাষ শুরু করেন প্রকৌশলী রাশেদুল। নিজের শিক্ষাকে কাজে লাগান উৎপাদন খাতে। এই প্রযুক্তিতে অল্প জায়গায় বেশি মাছ চাষ করা যায়। মিষ্টি পানিতে মানসম্পন্ন খাবারে বেড়ে ওঠে মাছ। পরিবেশ বান্ধব এই প্রযুক্তিতে উৎপাদিত মাছ হয় মানসম্মত। চেষ্টা করেছি আমাদের মৎস্য খাতে বা আমাদের কৃষি খাতে আমাদের ইঞ্জিনিয়ারিং যে যোগ্যতা আছে সেটাকে প্রকাশ করার জন্য, আর সেটারই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এই প্রজেক্টটি। এখানকার 6টি ট্যাঙ্কে মাছ চাষ হলেও প্রতিটির সাথে আবার একটি করে ছোট ট্যাঙ্ক রাখা হয়েছে। নিজস্ব উদ্ভাবনী পদ্ধতিতে মেশিন দিয়ে বাতাস পানিতে ঘূর্ণি সৃষ্টি করে মাছের মল ছোট ট্যাঙ্কের নিচে জমা করা হয়। এছাড়া মাটির নিচেও বিশেষ পাইপ রুট রয়েছে। 2টি রুট ব্লেয়ার পানিতে অক্সিজেন তৈরি করে শেডের নিচে মাছকে বাঁচিয়ে রাখা হচ্ছে। একদিন পর পর পানি চেঞ্জ করতে লাগে। পানি চেঞ্জ না করলে ময়লায় আমাদের ট্যাঙ্ক ভরে যায়, তারপরে মাছ আর খায় না। রাশেদুলের এই প্রযুক্তিকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য অফিসের। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই ধরনের যে আসতেছে এটা অনেক প্রশংসনীয়, এবং এইভাবে আসলে আমার ধারণা যে আমরা মাছ চাষে একটা বিপ্লব ঘটাবো। ট্যাঙ্কগুলোর 3 লাখ মিটার পানিতে চাষ হয় 6 লাখের মতো গুলশা ট্যাংরা।
সিমেন্টের এই 6 ট্যাঙ্কে বছরে 2 দফায় প্রায় 12 মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। মুন্সিগঞ্জের পূর্ব চম্পাতলা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে গেছে নৌবাহিনীর 2টি জাহাজ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মালামাল নিয়ে গতকাল দুপুরে ভাসানচরে পৌঁছায় বানৌজা টুনা ও বানৌজা তিমি। ভাসানচরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, এতে খুশি রোহিঙ্গারা। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র। মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের বসবাস নিরাপদ করতে আধুনিক আবাসন স্থাপন সহ বাংলাদেশ সরকারের নানা কার্যক্রম প্রশংসা পেয়েছে বৈশ্বিক পরিসরে। হাত বাড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এর ধারাবাহিকতায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আর এসব মালামাল রোহিঙ্গাদের দুয়ারে পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনীর 2টি জাহাজ বানৌজা টুনা ও বানৌজা তিমি 137 মেট্রিক টনের বেশি সামগ্রী নিয়ে পৌঁছায় ভাসানচরে। রোহিঙ্গাদের জন্য 2টি জাহাজে মোট 11 ধরনের মালামালের মধ্যে রয়েছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জেরিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। এর আগে গত 9 অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং UNHCR। সমঝোতার পর এবারের ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করল সংস্থাটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা। দেশে ছুটি কাটাতে আসার জন্য প্রতিদিনই প্রতিষ্ঠানগুলোতে টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘদিনের করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন করে চালু হয়েছে। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই টিকিটের জন্য ভিড় করছেন ছুটি কাটাতে দেশে আসতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালে হওয়া লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা ব্যবসাটির সঙ্গে সংশ্লিষ্টদেরও। অনেকগুলো প্রতিষ্ঠান নতুন নতুন স্থাপন হতেছে, বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে আমরা আসলে অনেক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চাইবো সমস্ত বাংলাদেশি কাস্টমারকে বিশেষ করে ভালো সুবিধা দেওয়ার জন্য। সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, আর এই সময়ে এসে আমরা আমাদের প্রতিষ্ঠান চালু করছি। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। টিকিট বা আনুষঙ্গিক নিতে অনেক ইজি হইতেছে। প্রথমত আমাদের পাশাপাশি সমস্যাটা এখানে থাকতেছে না। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসায় নামছেন অনেকে। 2022 বিশ্বকাপ ফুটবলে আমাদের ইনশাল্লাহ এটা লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য আরও উন্নতির দিকে আরও ভালো হবে এই আশা ব্যক্ত করছি। আর সব বাংলাদেশি ভাইদেরকে আমার ট্রাভেলসে আসার জন্য আমি অনুরোধ করছি। স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবার জন্য। দীর্ঘদিনের করোনার ভয়ভীতি কাটিয়ে দেশে ছুটি কাটাতে আসার জন্য ব্যস্ত কাতার প্রবাসী বাংলাদেশিরা। ট্রাভেল ট্যুরিজমের প্রতিষ্ঠানগুলো থেকে মিলছে বিশেষ মূল্য ছাড়ও। সময় সংবাদ, কাতার। দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে বাণিজ্যিক সেমিনারের সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের তৈরি ক্ষুদ্র প্রযুক্তি বিশ্বব্যাপী জনকল্যাণে বিপ্লব ঘটাবে বলে আশা তার। শিবলি আল সাদিকের রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে অন্তর্ভুক্তিমূলক ব্রেক থ্রু ইনোভেশন গ্লোবাল সাউথের অভিজ্ঞতা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সেমিনারে বুধবার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ সরকার এবং উন্নয়নশীল বিশ্ব কিভাবে একাডেমিক, শিল্প এবং তৃণমূল উদ্ভাবকদের একত্রিত করছে এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সেমিনারে। এবারের সিগনিফিকেন্সটা একদমই আলাদা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর একটা মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ অংশগ্রহণ করছে। এই কারণে এবারের
এই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নটি এ পর্যন্ত যতগুলি এক্সপো হয়েছে এরকম স্ট্যান্ড অ্যালোন প্যাভিলিয়ন কিন্তু এবারই প্রথম। এক্সপোতে আসার পরে এবং বাংলাদেশের অনেক প্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে এবং বাংলাদেশের নতুন যে 100টি ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি ইন ফিউচারে বাংলাদেশের একটা গার্মেন্টসের পরে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে ডেভেলপ হতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় A2I ইনোভেশন ল্যাব আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন A2I এর প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। দুবাই এক্সপোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশকে এই সময়ে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে অচিরেই বাংলাদেশ এনার্জি টাইগারে পরিণত হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, দুবাই এক্সপো। দেখছেন এ সময়ের বাণিজ্য। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ দিয়েই দর্শক ফিরছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা দামে বিক্রি হচ্ছে ম্যাচ টিকিট। এই মুহূর্তে ইনডোর স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রিমন, ইমা, আমার পেছনের এই ঢল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ঠিক কতখানি। সময় হিসেবে পার হয়েছে 19 মাসের বেশি। যদি আমরা মোটা দাগে বলি, সবশেষ গেল বছর মার্চে কিন্তু ঘরের মাঠের দর্শকরা কিন্তু সুযোগ পেয়েছিল সরাসরি মাঠে বসে ক্রিকেট ম্যাচ উপভোগের। এরপরে কিন্তু দেশে কোভিড পরিস্থিতির সংক্রমণ বেড়ে যায়। এখন কিন্তু সেই সংক্রমণটা যেহেতু 2% নিচে, সেক্ষেত্রে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তারা স্টেডিয়ামটি উন্মুক্ত করে দিবে, তবে 50% টিকিট ছাড়া হবে এবং সেই টিকিটের জন্য কিন্তু কমপক্ষে 2 ডোজের যে ভ্যাকসিন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট প্রয়োজন হবে। সকাল থেকে আমরা দেখেছি মিরপুরে যে ইনডোর স্টেডিয়াম রয়েছে, যেখানে আসলে টিকিটের একমাত্র বুথ, একমাত্র এখানে টিকিটটি পাওয়া যাচ্ছে। সকাল থেকে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড়। আপনি জানেন যে ব্যাটে বলে কিন্তু বাংলাদেশের খুব একটা ভালো সময় যাচ্ছে না। বিশেষ করে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ একেবারে ম্লান পারফরমেন্স ছিল, কিন্তু দর্শকরা বলছেন তারা মাঠে এসে টাইগারদের সমর্থন দেবেন এবং যাতে বাংলাদেশ দল এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে তারা কিন্তু সেজন্যই কিন্তু মূলত তারা সমর্থন দেবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আসলে টিকিট নিয়ে নানা ধরনের দর্শকদের অভিযোগ রয়েছে। যেমন তারা বলছেন যে সকাল 9টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও কিন্তু সর্বনিম্ন যে টিকিট, অর্থাৎ 100 টাকার টিকিট, সেই টিকিটটা দেয়া হয়নি এখন পর্যন্ত। যদি এই বিষয়ে আমরা কথা বলার জন্য বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ এখন পর্যন্ত আসলে এই বিষয়ে মন্তব্য করেনি। এই মুহূর্তে 300 টাকার টিকিট রয়েছে। তো এই ছিল আমার কাছে টিকিট বিক্রির সবশেষ। ইনডোর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের রেকর্ড ছাড়ালো আমদানি ব্যয়, চাহিদা বাড়াই কারণ বলছেন ব্যবসায়ী। আড়ালে অর্থ পাচারের আশঙ্কা অর্থনীতিবিদের। জ্বালানির দাম বাড়ার প্রভাব কৃষিতেও, বেকায়দায় ডিজেলের সেচ নির্ভর কৃষক। হেক্টর প্রতি ব্যয় বেড়েছে 750 টাকা। এবং দোহারে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বাড়বে কর্মসংস্থান। পর্যটন কেন্দ্র হবে মৈনটঘাট, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।